আমরা নেক্সট যেটা যাব সেটা পলিটি ফার্স্ট চ্যাপ্টার। তার আগে কিছু কথা বলে নি। প্রিঅ্যাম্বল অ্যাডপ্ট করা হয়েছিল 26শে নভেম্বর 1949। এটা আগের দিন একটা টাইপিং মিস্টেক ছিল, এটা 46 লেখা ছিল, ওটা আমি মেনশন করতে খেয়াল করিনি তাড়াহুড়ো, ওটা আমি কমেন্ট বক্সে লিখে দিয়েছি, একবার প্লেলিস্টে চেক করবেন। 46 একটা টাইপিং মিস্টেক ছিল, ওটা 49 হবে। আর ফার্স্ট পেজে এটা অলরেডি দেওয়া ছিল 26 নভেম্বর 1949। এটা একটা গেল, প্রিঅ্যাম্বল হয়ে গেল। প্রিঅ্যাম্বল কি বলে, আমাদের সংবিধানের ফিচার গুলোকে ডিসকাস করে। তারপরে কি, সংবিধান তৈরি হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে গেল, এরপর কি সংবিধানকে ইমপ্লিমেন্ট করতে হবে। প্রথমেই কি করেছে, আর্টিকেল নাম্বার দিয়ে শুরু করছি। আমরা প্রথমেই যেটা স্টার্ট করব আর্টিকেল 1 থেকে, ঠিক আছে। সংবিধানের প্রথম পাতা, ফার্স্ট পেজ, আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4। এই যে আর্টিকেল গুলো ডিভাইড হয়েছে, মোটামুটি একটা কথা বলে রাখি, বিসিএস এক্সামের পার্সপেক্টিভে বলছি। এবার যদি অন্যান্য এসএসসি, সিজিএল বা আরআরবি যদি নিজেদের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড হাই করে, তাহলে সেটা তাদের জন্য প্রযোজ্য। পলিটিতে অ্যাটলিস্ট বিসিএস প্রিলিমস এবং মেন্সের অ্যাঙ্গেলে আর্টিকেল 1 থেকে আর্টিকেল 51 অব্দি মুখস্থ করাটা অবশ্যম্ভাবী, ঠিক আছে। আর্টিকেল 1 থেকে আর্টিকেল 51, এটা খুব একটা কঠিন কাজ নয়, যেটা যদি বুঝে বুঝে পড়া যায় তাহলে কিন্তু মুখস্থ করাই যেতে পারে, ঠিক আছে। আর্টিকেল 1 to 51 মুখস্থ মানে কি ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ নয়, লক্ষ্মীকান্তের বইতে বা অন্যান্য এমসিকিউ বইতে ওয়ার্ড টু ওয়ার্ড দেওয়া থাকবে, সেটা মুখস্থ করার দরকার নেই। জাস্ট মানেটা বুঝতে হবে যে আর্টিকেল 1 এ কি বিষয়ে কথা বলা, এরকম করে করে আর্টিকেল 51 এ কি বিষয়ে কথা বলা। এই বিষয়গুলো অ্যাটলিস্ট সাবজেক্ট ম্যাটারটা জানলে তাহলে কিন্তু এমসিকিউ অ্যাটেম্প করা যাবে। এবং আমি এটা পুরো হলফ করে বলছি, বাড়ি গিয়ে আপনারা চেক করে নেবেন, ডাব্লিউবিসিএস প্রিলিমস এর যদি 8টা থেকে 12টা কোয়েশ্চেন পলিটি থেকে আসে, তার মধ্যে আর্টিকেল 1 থেকে 51 যদি সাবজেক্ট ম্যাটারের উপর মোটামুটি 5টা থেকে 6টা কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। মানে প্রায় 50% অফ দ্য পেপার ইন ডাব্লিউবিসিএস প্রিলিমস কনসিস্ট অফ আর্টিকেল 1 to 51। আর্টিকেল 1 to 51 যদি সাবজেক্ট ম্যাটার জানা থাকে, তাহলে মোটামুটি 50% পেপার কভার হয়ে যাচ্ছে বিসিএস এর ক্ষেত্রে। এবং সেটা রেলের ক্ষেত্রেও সত্যি, রেলের ক্ষেত্রে যদি 2টো কোয়েশ্চেন আসে পলিটি থেকে, এসএসসি সিজিএল এ যদি 5টা কোয়েশ্চেন আসে পলিটি থেকে, তার মধ্যে কিন্তু 50% পেপার আর্টিকেল 1 থেকে 51 মধ্যে কভার করছে। মানে কি, বিষয়বস্তু, ঠিক আছে, সাবস্টেন্সটা কি সেটার উপর কভার করছে। তো সেই জন্য প্রিঅ্যাম্বল এর পরেই আমাদের যেটা করণীয়, আর্টিকেল 1 থেকে সংবিধানের আর্টিকেল 51 অব্দি কি আছে সেটা জানা। এবার যিনি লয়ার, আমাদের পলিটিক্স, ইন্ডিয়ান পলিটিক্স স্টুডেন্টদের সঙ্গে লয়ারদের পার্থক্য কি, লয়াররা মোটামুটি সব ধারাই জানবেন, ঠিক আছে, কি সাবজেক্ট না, সেটা আমাদের অত দরকার নেই। আমাদের সিলেক্টেড কিছু আর্টিকেলস পড়তে হবে, তার মধ্যে 1 থেকে 51 সব থেকে ইম্পর্টেন্ট। আর তারপরেও কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস আছে, ওটা আমরা 51 কমপ্লিট করে পরে আলোচনা করবো। আজকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে আর্টিকেল 1, ঠিক আছে। 1 নম্বর আর্টিকেল কি বলছে, প্রিঅ্যাম্বল হয়ে গেল। প্রিঅ্যাম্বল হচ্ছে সূচি, সেই ইয়ে আর কি, প্রিফেস, মানে এই যে সংবিধান বইটা এত মোটা, লার্জেস্ট কনস্টিটিউশন সারা পৃথিবীর, ওটার ফার্স্ট পেজ প্রিঅ্যাম্বল গেল, পেজ উল্টালাম, আর্টিকেল 1 শুরু হলো। আর্টিকেল 1 কি বলছে, পার্ট 1। আচ্ছা, এবার আর্টিকেল মানে তো শুধু আর্টিকেল না, সেগুলো পার্টেও ডিভাইড করা হয়েছে, পার্ট 1, পার্ট 2, এরকম করে কটা পার্ট আছে, 20টা পার্ট আছে, ঠিক আছে। শিডিউল আছে 12টা, পার্টস আছে 20টা। আর্টিকেল আপাতত কটা যাচ্ছে অ্যামেন্ডমেন্টের পর, অরিজিনালি ছিল 395টা, আপাতত অ্যামেন্ডমেন্ট করে 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 104তম অ্যামেন্ডমেন্ট হয়েছে এখন অব্দি, এখন যাচ্ছে 448টা। একবার গুগল করে নেবেন যদি না মিস্টেক করি আমি। 448টা আর্টিকেল আপাতত আছে, এছাড়া 20টা পার্ট আছে এবং 12টা শিডিউল আছে। তো 20টা পার্টের মধ্যে পার্ট 1 কি, পার্ট 1 এর মধ্যে কি কি আছে, পার্ট 1 এর পার্ট 1 এর মধ্যে আর্টিকেল 1 to 4, মানে 395টা, মানে 448টা আর্টিকেল টোটাল 20টা পার্টের মধ্যে ভাগ করা হয়েছে। এক একটা পার্টের মধ্যে অনেকগুলো করে আর্টিকেল আছে, ঠিক আছে। তার মধ্যে পার্ট 1 যেটা ফার্স্ট পার্ট, সেটার মধ্যে কটা আর্টিকেল আছে, 4টা আর্টিকেল আছে, আর্টিকেল 1 to 4 পার্ট 1। সেখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে, পার্ট 1 এর এক একটা বিষয় থাকে এক একটা পার্টে। পার্ট 1 এর আলোচ্য বিষয় হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি।
ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এটা হচ্ছে পার্ট 1, আর্টিকেল 1 to 4 এর আলোচনার বিষয়বস্তু, আমাদের সংবিধানের ফার্স্ট পেজ, ঠিক আছে, প্রিয়াম্বলের পরে। পার্ট 1 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টাইটেল অ্যাজ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এবার আর্টিকেল 1 কি বলছে, এবার আর্টিকেল 1, এবার ডাইরেক্ট আর্টিকেল 1 এ চলে যাচ্ছে। এই যে পরপর 1 থেকে 51 মুখস্থ করবো আমরা। তার প্রথম আর্টিকেল 1 কেন বলছে, নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন। ইউনিয়ন মানে এই যে সংঘবদ্ধ হয়েছে আমাদের ভারতবর্ষ ব্রিটিশ শাসনের পরে, দিস ইজ ডিনোটেড অ্যাজ ইউনিয়ন, ঠিক আছে। এবার এই ইউনিয়নের নাম কি, ফার্স্ট হচ্ছে নেম, আর তারপরে হচ্ছে টেরিটরি। এই ইউনিয়নের টেরিটরি বলতে কি কি ইন্ডিকেট করবে, এই দুটোর ব্যাখ্যা কি। নেম মানে হচ্ছে এই ইউনিয়নটার নাম কি বলা আছে তলায়, এটাকে কি বলে ডাকা হবে, ভারত অর ইন্ডিয়া। আগে ভারত আছে, ঠিক আছে, তারপর ইন্ডিয়া আছে। আর্টিকেল 1 এ পরিষ্কার মেনশন করা আছে এই যে যেই সংবিধানটা শুরু হচ্ছে এই ইউনিয়নের নাম কি, এক হচ্ছে ভারত, দুই হচ্ছে ইন্ডিয়া। এই ভারত এবং ইন্ডিয়া এই দুটো নাম আর্টিকেল 1 এ মেনশন করা হয়েছে, যে এটা কিসের সংবিধান, ফার্স্ট তো জানতে হবে এটা কিসের সংবিধান, কি খায় না মাথায় দেয়, সেই জন্য আর্টিকেল 1 ভারত অর ইউনিয়নের বিষয় আলোচনা করবে। নাম, এটা হচ্ছে নাম, এই যে আমরা যেই ল্যান্ডটায় থাকি যাকে এরকম দেখতে, ঠিক আছে, মোটামুটি আমি পুরো আঁকতে পারলাম না, যাকে এরকম দেখতে মোটামুটি, তার নাম কি, ভারত অর ইন্ডিয়া, নেম অফ দ্য ইউনিয়ন। আর টেরিটরি মানে কি, টেরিটরি মানে এর মধ্যে টেরিটরি বলতে কি কি বুঝিয়েছে, একটা হচ্ছে স্টেটস, একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড পোর্শন, অ্যাকোয়ার্ড টেরিটরি, অ্যাকোয়ার্ড পোর্শন বা অ্যাকোয়ার্ড টেরিটরিও বলা যায়। অ্যাকোয়ার্ড টেরিটরি, এই তিনটে জিনিস মানে হচ্ছে টেরিটরি অফ দ্য ইউনিয়ন। ফার্স্টে নেম বলেছে, নাম মানে কি, ভারত আর ইন্ডিয়া, এবং এই টেরিটরির মধ্যে কি কি পড়ছে, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, এবং হচ্ছে অ্যাকোয়ার্ড টেরিটরি। মানে কি, এই স্টেট আর ইউনিয়ন টেরিটরি এক্সিস্টিং যা যা আছে, এছাড়া যদি এই ইউনিয়ন অন্য কোনো ল্যান্ড অ্যাকোয়ার করে, মানে কি 14টা স্টেট অলরেডি রয়েছে, যখন আমাদের স্বাধীন হয়েছিল দেশ, এই ফ্যাক্ট গুলো খাতায় কপি করবেন, যখন দেশ স্বাধীন হয়েছিল তখন 14টা স্টেট ছিল। তো টেরিটরি বলতে এটা একটা মেনশন করলো, 14টা স্টেট পড়বে। টেরিটরির মধ্যে কি কি পড়বে আমি বলছি, এক হচ্ছে 14টা স্টেট, দুই হচ্ছে ইউনিয়ন টেরিটরি, তখন ছিল 5টা মোস্ট প্রবলি, ঠিক আছে, 5টা ইউনিয়ন টেরিটরি, 14টা স্টেট, এইগুলো। এবার ইউনিয়ন টেরিটরি না একটু চেক করে নেবেন, ঠিক আছে, এটা 5টা না 6টা আমার ঠিক খেয়াল পড়ছে না, 14টা স্টেট এবং 5টা ইউনিয়ন টেরিটরি, এটা একটু চেক করে নেবেন। আর অ্যাকোয়ার্ড টেরিটরি মানে কোন কোন টেরিটরি ইন্ডিয়ার মধ্যে যদি ভবিষ্যতে আসে সেগুলো টেরিটরি হিসেবে গণ্য করা হবে, মানে ল্যান্ড এরিয়া। এবার একটা জিনিস বলে রাখি, যে কোনো রাষ্ট্রকে রাষ্ট্র বলা হয় কোন কোন 4টে জিনিস থাকলে, কোন কোন 4টে জিনিস থাকলে তাকে কোনো অর্গানাইজেশন বা কোম্পানি বলা হয় না, রাষ্ট্র বলা হয়। সেটা কি কি, একটা হচ্ছে মানুষ থাকতে হবে, পপুলেশন থাকতে হবে, একটা হচ্ছে সেখানকার টেরিটরি থাকতে হবে, একটা ল্যান্ড এরিয়া থাকতে হবে, সেখানে একটা সরকার থাকতে হবে, মানে একটা সরকার তো থাকতেই হবে, না চালনা কে করবে, ঠিক আছে, একটা সরকার থাকতে হবে, আর তাদের সার্বভৌমত্ব থাকতে হবে, বা নিজেদের নিজেদের কাজ করার, নিজেদের ডিসিশন নেওয়ার সেই শক্তিটা, সেই পাওয়ার থাকতে হবে, কি সেটাকে একটা রাষ্ট্র বলে সম্বোধন করা হবে। যখন ব্রিটিশরা ছিল তখন ভারতীয়দের হাতে কি সার্বভৌমত্ব ছিল, ছিল না, সব ছিল। এই যে ল্যান্ড এরিয়াটা একে দেখালাম একটু আগে, এই ভারতবর্ষের টেরিটরিতে তখন কিন্তু মানুষও ছিল আজকে যেমন আছে, তখন গভর্নমেন্টও ছিল, কে ছিল, ব্রিটিশ গভর্নমেন্ট। সেই জন্য কি ভারতীয়দের হাতে কোনো সার্বভৌমত্ব ছিল না, এবং সেখানে টেরিটরিও ছিল, টেরিটরি ছিল, পিপল ছিল, গভর্নমেন্ট ছিল, কিন্তু সভারেন্টি ছিল না। এবার এত স্বাধীনতা লড়াই কিসের জন্য, সভারেন্টিটা যাতে আদায় করা যায় সেই জন্য। কিন্তু শুধু সভারেন্টি আদায় করলে তো হবে না, সঙ্গে একটা টেরিটরিও থাকতে হবে, তবেই তাকে রাষ্ট্র বলবে। সেই জন্য রাষ্ট্র হওয়ার জন্য ইন্ডিয়ান টেরিটরির মধ্যে কি কি পার্ট থাকবে, একটা হচ্ছে 14টা স্টেট, একটা হচ্ছে 5টা ইউনিয়ন টেরিটরি, এবং অ্যাকোয়ার্ড টেরিটরি, পরে যা যা অ্যাকোয়ার করবে সেগুলো সব। হ্যাঁ, এটা গেল আর্টিকেল 1, নেম, ভারত আর ইন্ডিয়া, টেরিটরি, স্টেটস, ইউনিয়ন টেরিটরি এবং অ্যাকোয়ার্ড টেরিটরি, এই তিনটে জিনিস। তারপরে হচ্ছে আর্টিকেল 2, আর্টিকেল 2 কি বলছে, অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস, ঠিক আছে,
নতুন করে ওই যেটা বললো যে অ্যাকোয়ার্ড টেরিটরি, হ্যাঁ ফার্স্টেই যেটা বলে দিল টেরিটরির মধ্যে কি কি আসবে, নতুন করে যদি কোনো অন্যান্য টেরিটরি ইন্ডিয়া জয়েন করতে চায় তখন সেই বিজেপি জয়েন করার মতো ব্যাপারটা, ইন্ডিয়া জয়েন করতে চাইছিল তখন 14টা স্টেট দিয়ে হবে না, আরো আমাদের ল্যান্ড এরিয়া বাড়াতে হবে, এটা কে ঠিক করেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। সেজন্য কি এক এক করে জয়েন করাচ্ছিল, ধরে ধরে জয়েন করাচ্ছিল, এখন বিজেপি জয়েন করার মতো। এবার সেই অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, নতুন নতুন স্টেটকে জয়েন করাতে হবে, সেই জন্য 14টা স্টেট থেকে এখন আপাতত কটা, 29টা স্টেট বেড়ে গেল ক্রমশ। এবার এই নতুন স্টেটের মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে বাইরে থেকে যারা জয়েন করেছে ইন্ডিয়াতে, প্রথম এক্সাম্পল যেটা এক্ষুনি মনে আসছে সেটা হচ্ছে সিকিম। মানে সিকিম হচ্ছে আইডিয়াল, যেটা আর্টিকেল 2 অ্যামেন্ড করে অ্যাড করা হয়েছে। সিকিম আগে টিবেটের মধ্যে ছিল, সেখান থেকে ইন্ডিয়ার মধ্যে এসছে, ঠিক আছে। দ্যাট ইজ বাই আর্টিকেল 2। এখানে খুব কনফিউশন হয় কোয়েশ্চেনের পার্সপেক্টিভ থেকে, সেজন্য এটা একটু ডিটেইলসে বলছি। অ্যাডমিশন অফ নিউ স্টেট, নতুন কোন স্টেট যদি আসতে চায় তাহলে তাকে আর্টিকেল 2 অ্যামেন্ড করে আনতে হবে, ঠিক আছে। মানে বাই আর্টিকেল 2 মানে কোন ধারা অনুযায়ী, সংবিধানের কোন নিয়ম অনুযায়ী কোন কাজটা হবে, এটা তো ইম্পর্টেন্ট। নতুন কোন স্টেট যদি আসে তাহলে সেটা আর্টিকেল 2 এর মধ্যে যাবে। ফর এক্সাম্পল সিকিম অ্যাড হয়েছিল আর্টিকেল 2A, 2 সাবক্লজ এ দিয়ে, ঠিক আছে। সেই জন্য আর্টিকেল 2 এর আন্ডারে নতুন স্টেট অ্যাডমিশন বা এস্টাবলিশমেন্ট করা যাবে। নেক্সট স্লাইডে যাচ্ছি, তার আগে একটু জিজ্ঞেস করে নি, কোনো ডাউট আছে? আর্টিকেল 1 এবং আর্টিকেল 2 নিয়ে কোনো ডাউট আছে? মালদা, কল্যাণী, বাঁকুড়া, আসানসোল, শিলিগুড়ি, কোনো ডাউট থাকলে একটু বলুন স্লাইডটা দেখে। কোনো ডাউট নেই? ঠিক আছে, নেক্সট স্লাইডে এগোচ্ছি। তারপরে হচ্ছে আর্টিকেল 3, ফরমেশন অফ নিউ স্টেটস and alteration of areas, boundaries or names of the existing state। মানে নতুন কোন স্টেট ফরমেশন বা এক্সিস্টিং বাউন্ডারি অল্টারেশন হলে সেটা আর্টিকেল 3 থেকে হবে। এইবার কনফিউজ ব্যাপারটা, আর্টিকেল 2 কি আর্টিকেল 3? আর্টিকেল 2 হচ্ছে পুরোপুরি নতুন কোন ল্যান্ড এরিয়া যেটা ইন্ডিয়ার মধ্যে ছিল না সেটা এন্ট্রি নিচ্ছে, পুরোপুরি কমপ্লিটলি নিউ ল্যান্ড এরিয়া। আর্টিকেল 3 হচ্ছে অলরেডি এক্সিস্ট করছে ইন্ডিয়ার মধ্যে অলরেডি, এই যে ইন্ডিয়া বলে যে ম্যাপটা আঁকলাম, এই যে তখন ইন্ডিয়ার স্বাধীনতার সময় ইন্ডিয়ার যে ম্যাপটা ছিল, এই এরিয়ার মধ্যে সেটা আছে। আর্টিকেল 3 মানে হচ্ছে এই এরিয়ার মধ্যে সেটা আছে, কিন্তু সেটা এই যে 14টা স্টেট ছিল সেটার বাউন্ডারি অল্টারেশন হবে, মানে একটা স্টেটের থেকে তাকে 2টো স্টেট বানানো হবে বা আরো ফার্দার সাবডিভাইড করা হবে, ঠিক আছে। 14টা স্টেট থেকে মানে স্টেটের মধ্যে ডিভাইড গুলো করা হলে সেটা কামস আন্ডার আর্টিকেল 3, ঠিক আছে। স্টেটের মধ্যে ডিভাইড করা হলে এই ল্যান্ড এরিয়ার ভেতরে কোনো রকম চেঞ্জেস, কোনো এডিশন, কোনো কাটা ছেঁড়া কিছু করতে হলে, এই এরিয়ার মধ্যে কোনো কাটা ছেঁড়া করতে হলে সেটা হচ্ছে বাই আর্টিকেল 3। কিন্তু আমি যদি এখন নতুন কোনো এরিয়া ইনকর্পোরেট করি, নতুন করে এরিয়া ইন্ডিয়ার মধ্যে ইনকর্পোরেট করি, সেটা হচ্ছে বাই আর্টিকেল 2। এই দুটোর মধ্যে কনফিউশন যেন না হয়, ঠিক আছে। এর ভেতরেই কাটাছেড়া করলে কি কি কাটাছেড়া বলতে, ফরমেশন অফ নিউ স্টেট, স্টেটস মানে এখানে হচ্ছে অঙ্গরাজ্য, ঠিক আছে। এখানে স্টেটস বলতে কিন্তু দুটো সেন্সে বোঝাচ্ছে, বাংলা করে বলি কনফিউশন থাকবে না। অঙ্গরাজ্য, ঠিক আছে, এখানে স্টেটস বলতে অঙ্গরাজ্য, ঠিক আছে। ফরমেশন অফ নিউ স্টেটস and alteration of areas, boundaries and names of the existing state। নাম পরিবর্তন কিন্তু আর্টিকেল 3 থেকেই হবে। মাঝে একটা কথা উঠেছিল যে ওয়েস্ট বেঙ্গলের নাম চেঞ্জ হয়ে পশ্চিমবঙ্গ করা হবে বা বাংলা করা হবে বা বঙ্গ, মানে কেন না ওয়েস্ট বেঙ্গল ডাব্লুটা সবার লাস্টে আসে বলে, সেই জন্য অ্যালফাবেটিক অর্ডারে অনেক শেষে আর কি পড়ে যাচ্ছে, সেই জন্য বলা হয়েছিল যে বঙ্গ বা বাংলা করলে কি পিতে উঠে আসবে, বা পশ্চিমবঙ্গ পি করলে অনেকটা এগিয়ে আসবে, ডাব্লু থেকে পি বেটার, তাই না, অ্যালফাবেটিক অর্ডারে এরকম একটা প্রস্তাব করা হয়েছিল। সেটা যদি সত্যি হতো তাহলে সেটা কিসের আন্ডার হতো, আর্টিকেল 3 এর আন্ডারে। কেন না নেমস অফ দ্য এক্সিস্টিং স্টেট, ঠিক আছে, অল্টারেশন অফ নেমস অফ এক্সিস্টিং স্টেট, সেটা আর্টিকেল 3 এর আন্ডার হতো, সেটা কিন্তু 2 এর আন্ডারে হতো না। কিন্তু ছিটমহল বলে একটা, এই যে 100তম অ্যামেন্ডমেন্ট, 100 অ্যামেন্ডমেন্ট যত মনে পড়ছে আমার, জিএসটি ঠিক আগেরটা অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, তো 100তম অ্যামেন্ডমেন্টে বাংলাদেশের একটা এরিয়া ছিটমহল সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইনকর্পোরেট করা হয় এবং বাংলাদেশের সঙ্গে টেরিটরি এক্সচেঞ্জ করা হয়।
সেটা কোন আর্টিকেলের আন্ডারে করা হয়েছিল? সেটা আর্টিকেল 2 এর আন্ডারে করা হয়েছিল। বাংলাদেশের সঙ্গে যখন ওয়েস্ট বেঙ্গল নিজেদের টেরিটরি এক্সচেঞ্জ করছিল তখন সেটা আর্টিকেল 2 এর আন্ডারে এসেছিল, কিন্তু যখন ওয়েস্ট বেঙ্গল তার নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ করতে যেত তখন সেটা আর্টিকেল 3 এর আন্ডারে আসে। এটা নিয়ে কিন্তু খুব কনফিউশন হয়, স্পেশালি বিসিএস মেন্স এর কোশ্চেনের পার্সপেক্টিভ থেকে। ওই জন্য একটু ডিটেলসে বলে দিই, ঠিক আছে? ফরমেশন অফ নিউ স্টেটস and alteration of areas, boundaries or names of the existing state, এটা হচ্ছে আর্টিকেল 3। তারপরে আর্টিকেল 4, আর্টিকেল 4 কি বলছে? laws made under article 2 and 3 to provide for the amendment of the first and the fourth schedule and supplemental, incidental and consequential matters। মানে এত ডিটেলস মুখস্থ করার দরকার নেই প্রথমত, ঠিক আছে? এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, আর্টিকেল 4 আগে মানেটা বলে দিই পুরো, কিন্তু মুখস্থ করতে যাবেন না, এই পুরো জিনিসটা মুখস্থ করতে যাবেন না, জাস্ট বিষয়গুলো জানতে হবে। আর্টিকেল 1 কি করছে? ডিফাইন করছে ইন্ডিয়ান ইউনিয়নকে। আমি আর্টিকেল 4 বলার আগে আর্টিকেল 1 2 3 টা আরেকবার রিক্যাপ করছি। আমরা যখন মুখস্থ করব তখন কিভাবে মুখস্থ করব? আর্টিকেল 1 ইজ নেমিং অর ডিফাইনিং দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। কোয়েশ্চেন দিয়েছিল বিসিএস প্রিলিমস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মুখেই বলছি যে which is the article which defines the which names, sorry, defines, right, which names in Indian territory, ইন্ডিয়ান টেরিটরি নামকরণ কোন আর্টিকেল করছে, এরকম একটা কোয়েশ্চেন ছিল। মানে মোটামুটি এক্সাক্ট ওয়ার্ডটা মনে নেই, কোয়েশ্চেনটা হচ্ছে এরকমই যে ইন্ডিয়ান টেরিটরির নামকরণ কোন আর্টিকেল করছে। তখন আর্টিকেল 1 2 3 4 চারটা অপশন ছিল, আনসার হবে আর্টিকেল 1। তার মানে আর্টিকেল 1 মুখস্থ করার সময় আমাদের মনে রাখতে হবে যে আর্টিকেল 1 হচ্ছে নামকরণ করছে ভারত আর ইন্ডিয়া, এবং তার মধ্যে কোন কোন কি কি টেরিটরি বলতে টেরিটরি কথাটার মানেটা এক্সপ্লেন করছে। আর্টিকেল 1 হয়ে গেল। আর্টিকেল 2 তে কি বলছে? নতুন রাজ্য অ্যাড হচ্ছে। এর বেশি নিজেদের ভাষায় বাংলায় মনে রাখলে বাংলায়, ওটা কোনো ব্যাপার না, ভাষাটা করলেই আর কি আনসার হয়ে যাবে। আর্টিকেল 2 একদম ওয়ার্ড টু ওয়ার্ড এখানে মুখস্থ করতে যাবেন না যা যা লেখা। আর্টিকেল 2 হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেট। আর্টিকেল 3 হচ্ছে এক্সিস্টিং বাউন্ডারির মধ্যে কাটাছেড়া করলে সেটা, ওটা ভাষাটা পড়ে দেখে নিতে হবে আনসার করার সময়, তাহলেই হবে। আর্টিকেল 4 কি বলছে? সহজ করে বলে দিই। 4 বলছে যা যা ল তৈরি হবে আর্টিকেল 2 তে আর 3 তে, এবং আর্টিকেল 2 আর 3 চেঞ্জ করার জন্য কিসের হেল্প লাগবে? না ফোর্থ শিডিউলের আর ফার্স্ট শিডিউলের হেল্প লাগবে। দেখুন এই যে আন্ডার আর্টিকেল 2, আর্টিকেল 3 তে যা যা ল চেঞ্জেস হবে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ল চেঞ্জ করতে গেলে তো অ্যামেন্ডমেন্ট করতে হয়, এটা আমরা জানি সবাই। অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 তে যা যা চেঞ্জ হবে এবং তার ফলে কি কি চেঞ্জ হবে? ফার্স্ট শিডিউল চেঞ্জ হবে এবং ফোর্থ শিডিউল চেঞ্জ হবে, ঠিক আছে? ফার্স্ট আর ফোর্থ শিডিউলের মাধ্যমে যা যা অ্যামেন্ডমেন্ট হবে আর্টিকেল 2 এর মধ্যে আর্টিকেল 3 এর মধ্যে, সেগুলো সব আর্টিকেল 4 কে থ্রু দিয়ে করতে হবে, ঠিক আছে? আর এই সাপ্লিমেন্টাল, ইনসিডেন্টাল, কনসিকুয়েন্সিয়াল এইসব ভাষার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এগুলো বাদ দিন, ঠিক আছে? আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 চেঞ্জ করার সময় ফার্স্ট এবং ফোর্থ শিডিউল চেঞ্জ করতে হবে আর্টিকেল 4 কে ইউজ করে। মানে আমি যদি আর্টিকেল 2 চেঞ্জ করতে যাই আর্টিকেল 4 কে ইউজ করে 4 টাকে রিভিউ করতে হবে, আর যদি আর্টিকেল 3 চেঞ্জ করতে যাই তাহলে 4 টাকে দিয়েই চেঞ্জ করতে হবে। মানে 4 টা হচ্ছে অস্ত্র। আর্টিকেল 2 টা চেঞ্জ করে ধরুন 2A করব, সিকিম যেটা 2A, ঠিক আছে? তখন আমাকে কি ইউজ করতে হবে? আর্টিকেল 4 ইউজ করতে হবে। আর্টিকেল 4 হচ্ছে একটা ক্যাটালিস্ট, আর্টিকেল 4 এর মাধ্যমে আর্টিকেল 2A করতে হবে 2টা। সেরকমই আর্টিকেল 3 চেঞ্জ করতে গেলে ধরুন 3A চেঞ্জ করতে গেলে কি ইউজ করতে হবে? আর্টিকেল 4 ইউজ করতে হবে। আর্টিকেল 4 মানে কি? পার্লামেন্ট, ঠিক আছে? আর্টিকেল 4 মানে হচ্ছে পার্লামেন্ট, মানে কি? পার্লামেন্ট টু ডিসাইড অল দ্য লস রিলেটেড টু আর্টিকেল 4। আর্টিকেল 4 মানে হচ্ছে পার্লামেন্ট ডিসাইড করবে। এই যে আর্টিকেল 2 তে আর্টিকেল 3 তে এটা জটিল করে লেখা, এই যে সাপ্লিমেন্টাল, ইনসিডেন্টাল, কনসিকুয়েন্সিয়াল, এগুলো হচ্ছে সবই, এগুলো কে করে? এগুলো একজনই করে, প্রথম এবং প্রধান ল মেকিং বডি আমাদের ইন্ডিয়াতে, পার্লামেন্ট। পার্লামেন্ট আর্টিকেল 4 এর মাধ্যমে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 চেঞ্জ করে। তার মানে কি? পশ্চিমবঙ্গ যদি নামকরণ করতে হয়, এবার আসল কথায় আসি, এক্সাম্পলটা দিয়ে বুঝুন তাহলে ইজি হবে। পশ্চিমবঙ্গ যদি নামকরণ করতে হয়, ওয়েস্ট বেঙ্গল থেকে যদি পশ্চিমবঙ্গ বা বঙ্গ নাম করতে হয়, তাহলে সেটা কে করবে? পার্লামেন্ট করবে। পার্লামেন্টের পারমিশন যতক্ষণ না হচ্ছে সেটা করা যাবে না। রাজ্য সরকার চাইলে সেটা করা যাবে না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে, অবভিয়াসলি পার্লামেন্টের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টই থাকে, পার্লামেন্ট চাইলে তবেই সেই নেম চেঞ্জ
বাউন্ডারি চেঞ্জ মানে এগুলো কিসের মধ্যে, নেম চেঞ্জ বাউন্ডারি চেঞ্জ এগুলো কিসের মধ্যে পড়ছে, আর্টিকেল 3 এর মধ্যে পড়ছে। এবার আর্টিকেল 4 অলরেডি বলছে যে পার্লামেন্ট চাইলে তবেই আর্টিকেল 3 এবং আর্টিকেল 2 চেঞ্জ হতে পারে, তার মানে কি নাম চেঞ্জ কিন্তু তার মধ্যেই পড়ছে। আর্টিকেল 3 প্রয়োগ করতে গেলে আর্টিকেল 4 লাগছে, 4 মানে হচ্ছে পার্লামেন্ট, মানে এটা সহজ করে বলতে গেলে পার্লামেন্টকে ইউজ করে পার্লামেন্টের পারমিশন থাকলে তবেই আর্টিকেল 2 এবং 3 ফার্স্ট এবং ফোর্থ শিডিউলের আন্ডারে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে মোট কথা। তাহলে 4টে আর্টিকেল আমরা পড়লাম, একটা হচ্ছে 1 2 3 4। 1 হচ্ছে ডিফাইন করছে, 2 হচ্ছে নতুন স্টেটকে ইনক্লুড করলে সেটা 2, আর এক্সিস্টিং স্টেটের মধ্যে কাটাছেড়া হলে সেটা 3, এবং সেগুলো সব হবে আর্টিকেল 4 এর মাধ্যমে। 4 মানে হচ্ছে পার্লামেন্ট যেখানে বলবে যে হ্যাঁ করো বা করো, এটা একটা। এবার পার্লামেন্টের পারমিশন নিয়ে চেঞ্জেস যে হবে তার জন্য কি হয়েছিল, সর্দার বল্লভভাই প্যাটেল 14টা স্টেট ছিল আমাদের ফার্স্টে, 14টা স্টেটের মধ্যে উনি আরো স্টেট ইনক্লুড করতে স্টার্ট করলেন। উনি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্ট ছিলেন, তো পার্লামেন্টের পারমিশন পাওয়াটা কোনো বড় ব্যাপার নয়। উনি 14টা স্টেটের মধ্যে আরো স্টেট ইনক্লুড করতে স্টার্ট করলেন ক্রমশ। ঠিক আছে, পরবর্তীকালে এটাই ট্রেন্ড হয়ে গেল। তখন নানা রকম কাজে, ভোটের পারপাসে হোক, ভোট ব্যাংকের পারপাসে হোক, যে কোনো কাজে হোক, তখন সারা দেশে একটা সেপারেট স্টেটহুড, এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস, পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসে এটা একটা ক্রাইসিস হিসেবে দেখা হয়। সেপারেট স্টেটহুড একটা প্রবলেম হয়ে গেল। মানে বল্লভভাই প্যাটেল ইনিশিয়ালি যেটা করেছিলেন সেটা ভালোর জন্যই করেছিলেন, ইন্ডিয়া টেরিটরি বাড়ানোর জন্য। কিন্তু পরবর্তীকালে এই এই যে আমাকে আলাদা স্টেট করে দাও, এই সেপারেট স্টেটহুডটা ইন্ডিয়ার ইউনিটিতে একটা প্রবলেম হিসেবে দেখা হলো। ঠিক আছে, সবাই কিন্তু দরকার হোক বা না হোক, অনেকেই বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জাতি কিন্তু আলাদা রাজ্য করে দিন বলে আন্দোলন আরম্ভ করলো। এরকম আন্দোলন করতে করতে কি হলো, ফাইনালি 14টা স্টেট যেটা ছিল সেটা 29টা স্টেটে আপাতত এসে দাঁড়িয়েছে। পরবর্তীকালে আরো হতে পারে, আমরা সেটা জানি। ঠিক আছে, এবার বল্লভভাই প্যাটেলের যে মডেলটা ছিল, যেইভাবে স্টেট গুলোকে রিঅর্গানাইজ করা হয়েছিল, সেটাও কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই আসবে। তার মানে কি, আমরা যদি যে কোনো স্ট্যান্ডার্ড বইতে দেখি পলিটির, আর্টিকেল 1 থেকে 4 পড়ার পরেই কিন্তু একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে রিঅর্গানাইজেশন অফ স্টেট, মানে স্টেট গুলোকে কিভাবে সাজানো হয়েছিল। আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, আর্টিকেল 4 এটাকে আরো বেশি মানে অবভিয়াসলি এক জায়গায় তো থাকবে না, সেটা রিঅর্গানাইজ করা হয়েছিল স্টেট, এবং কিভাবে সেটাই এখন দেখবো। প্রথম এই ভাঙনটা শুরু হয়, ভাঙনই বলবো, এই ভাঙনটা শুরু হয় ফার্স্টে ছিল পুরো সাউথ একটা ব্রিটিশ টাইমে, এটাকে কি বলা হতো, ম্যাড্রাস প্রভিন্স বা ম্যাড্রাস প্রেসিডেন্সি, সরি ম্যাড্রাস প্রেসিডেন্সি বলা হতো। 3টে প্রেসিডেন্সি ছিল 1776-এ, ওয়ারেন হেস্টিংস যখন ভাইসরয় ছিল, ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল ছিলেন, তখন 3টে প্রেসিডেন্সি ছিল, একটা মাদ্রাস, একটা বোম্বে, একটা বেঙ্গল প্রেসিডেন্সি, তাই তো। এবার মাদ্রাস প্রেসিডেন্সি স্বাধীনতার পরেই 47 যখন স্বাধীন হয়ে গেল, এটা ফার্স্টেই ভেঙে গেল কিসের বেসিসে, ভাষার বেসিসে। বলছে পুরো মাদ্রাস প্রেসিডেন্সির কোনো দরকার নেই। আন্দোলন হতে থাকলো, তেলেগু আন্দোলন, তেলেগু আর তামিল দুটো আলাদা ভাষা, এই প্রদেশটা হয়ে গেল তামিল ভাষার আন্ডারে, এই প্রদেশটা হয়ে গেল তেলেগু ভাষার আন্ডারে। তেলেগু ভাষা নিয়ে অনেক আন্দোলন তার আগে থেকেই চলছিল, সেজন্য তেলেগুরা আলাদা সেপারেট স্টেটুট চাইলো তাদের ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য। এবং সেই জন্য কি হয়, সাউথ ইন্ডিয়া এখনো ভাষার মর্যাদা খুব বেশি, ওরা জেনারেলি লোকাল ল্যাঙ্গুয়েজই প্রেফার করে। আমরা যারা নর্থ ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিয়া থেকে যাই, তারাও লোকাল ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি পারবো না, সেক্ষেত্রে আমাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য তারা ইংলিশ ইউজ করে, কিন্তু সেখানে হিন্দিকে বর্জন করা হয়েছে, মানে বলতে কোনো দ্বিধা নেই, সাউথ ইন্ডিয়ায় হিন্দিকে বর্জন করা হয়েছে। এই জন্যই কিন্তু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলি, যদিও কনটেক্সটে না, আউট অফ কনটেক্সট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলে কিন্তু ইন্ডিয়াতে একটা জিনিস আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে অফিসিয়াল কাজকর্ম দুই ভাষাতে হবে, সেটা হচ্ছে ইংলিশ এবং হিন্দি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া ইজ ইংলিশ এবং হিন্দি, কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে কিন্তু কিছু নেই। অনেকে বলে, এটা কিন্তু পুরোপুরি ভুল তথ্য। মানে আপনারা যদি বেয়ার অ্যাক্ট দেখেন,
ভারতীয় সংবিধানের মানে অরিজিনাল সংবিধানটাও যদি খুলে দেখেন সেখানেও রয়েছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে কিন্তু কিছু এক্সিস্ট করছে না, এটা একটা মানে গিমিক আর কি। অনেকে এটা প্রচার করে, অনেক পলিটিক্যাল পার্টিও বলে থাকে যে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং হিন্দি। সম্পূর্ণ ভুল। 1974-এ ভার্নাকুলার আন্দোলন হয়েছিল, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ আন্দোলন আর কি। সেখানে মানে অনেকদিন ধরেই হচ্ছিল, আমি ভুল বললাম, অনেকদিন ধরেই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ আন্দোলন হচ্ছিল। মানে কি সাউথ ইন্ডিয়া মেনে নেয়নি যে হিন্দির আগ্রাসন সেখানে হবে না, সেই জন্য 1974-এ কি হলো, ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলা অ্যাডপ্ট করা হলো। ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এটার জায়গা পাচ্ছি, ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, ঠিক আছে। ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলা অ্যাডপ্ট করা হলো 1974-এ। এগুলো লাগবে না, আমি জাস্ট ইনফরমেশনের জন্য বলছি। ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারটা আছে যদিও পলিটিতে, তাও আর কি বলছি। এই ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলা অ্যাডপ্ট করার পরে কি হলো, যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া উইল বি ইংলিশ, হিন্দি অ্যান্ড দ্য মাদার টাং হুইচ ইজ ইউজড ইন দ্যাট পার্টিকুলার স্টেট। মানে যদি ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে তারা যদি বলে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি, সেটা হচ্ছে ইংলিশ, হিন্দি এবং বাংলা তিনটে। যারা তেলেগুতে আছে, তামিলে আছে, তাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি, হিন্দি ইংলিশ বাংলা, হিন্দি ইংলিশ তামিল, হিন্দি ইংলিশ তেলেগু, ঠিক আছে। মানে কি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজকে প্যারালালি কিন্তু একটা স্পেস দেওয়া হলো, সেই জন্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের কিছু নেই। হিন্দি ইজ নট আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। কেউ যদি জিজ্ঞেস করে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলা মানে তিনটে ভাষার অপশন আমাকে দেওয়া হবে, তার মধ্যে থেকে আমি যেটা চুজ করবো সেটা আমার চয়েস অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে। ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এইটা বলে। এবং ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কখন হয়, 1974-এ ভাষা আন্দোলন হয় আর কি, সাউথ ইন্ডিয়া ভাষা আন্দোলন হয়, তার ফলে ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ইমপ্লিমেন্টেড হয়, হিন্দিকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানানো যায়। এবার সেইটা বলতে গিয়ে এই ল্যাঙ্গুয়েজের মানে সাউথ ইন্ডিয়ানরা এমনি ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কিছুই সেন্সিটিভ, সেটা স্বাধীনতার আগে থেকে। এবং সেই জন্য 1953-তে প্রথম আন্ধ্রপ্রদেশ ডিভাইড হয় তামিলনাড়ু থেকে। মাদ্রাস প্রেসিডেন্সি ভেঙে যায়, ভেঙে এটা হয়ে যায় আন্ধ্রপ্রদেশ, এর নাম হয় আন্ধ্রপ্রদেশ এবং এর নাম হয় তামিলনাড়ু, ঠিক আছে। দিস হ্যাপেন্ড ইন 1953। তারপর কি হয় 1956-এ, কি হয় 1956-এ এই ভাঙনটার পরে তখন বল্লভভাই প্যাটেল বোঝেন যে এইভাবে করলে হবে না, আরো শক্তপোক্ত কোনো ব্যবস্থা করতে হবে। ও এছাড়া একটা জিনিস বলতে ভুলে গেছি, 1950 নাগাদ তিনটে টেরিটরিকে সর্দার বল্লভভাই প্যাটেল ইনকর্পোরেট করেন। আগে ইন্ডিয়াতে সেটা ছিল না 47 সালে। কি কি সেটা 50-এ হয়েছে। একটা হচ্ছে কাশ্মীর, এটা একটু মনে রাখবেন, জানা খুব জরুরি। একটা হচ্ছে কাশ্মীর, একটা হচ্ছে জুনাগড়, জুনাগড় এই গুজরাট সাইডে জুনাগড়, ঠিক আছে। আরেকটা হচ্ছে হায়দ্রাবাদ, ঠিক আছে। এই তিনটে ইন্ডিয়ান টেরিটরির অন্তর্গত হয় 1950, পুরো 50 ধরে, ঠিক আছে। এক্সাক্ট ডেট মনে নেই, গুগল করে। কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ এগুলো 50-এ ইনকর্পোরেট হয়। কখন 1950 আগে, অবভিয়াসলি 50 to 53 এই তিনটে আগে আসে, ফার্স্ট এই চেঞ্জটা হয়, ঠিক আছে। তারপরে 14টা স্টেট হিসেবে গণ্য করা হয় এই এই তিনটেকে ধরে। এই তিনটেকে কিন্তু জোর করে আনা হয়েছে অ্যাক্সেশন পলিসি, মানে সর্দার বল্লভভাই প্যাটেল আর কি পুলিশ মোতায়েন করে জোর করে স্ন্যাচ করে। এগুলো কি ছিল, আগে প্রিন্সলি স্টেট ছিল, হ্যাঁ ব্রিটিশ আমলে এগুলো প্রিন্সলি স্টেট ছিল, রাজাশাহী যেগুলোকে বলে। তারা কিন্তু ইন্ডিয়ান ইউনিয়ন জয়েন করতে চায়নি। সর্দার বল্লভভাই প্যাটেল তাদেরকে আর কি মানে সেই মানে পুলিশ ফোর্স দিয়ে জোর করে অ্যানেক্স করায় ইন্ডিয়ার মধ্যে এই তিনটে জায়গা, কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। মানে জোরটা কিভাবে করে, জোরটা নয় সাইন করায়, নয় পুলিশ ফোর্স দিয়ে। হায়দ্রাবাদে পুলিশ ফোর্স ইউজ করা হয়েছিল, কাশ্মীরের রাজা হরি সিংকে দিয়ে সাইন করানো হয়েছিল, এবং জুনাগড়ে বোধহয় পুলিশ ফোর্সে ইউজ হয়েছিল, ঠিক আছে। কাশ্মীরের ক্ষেত্রে সাইন করানো হয়েছিল, রাজাকে দিয়ে সাইন করিয়ে। মানে পাবলিকের মতামত নেওয়া হয়নি যে কাশ্মীরি পাবলিকরা কোথায় যেতে দিচ্ছে, সেটা নেওয়া হয়নি, ইন্ডিয়ায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। রাজা হ্যাঁ বলেছিল, সুতরাং হ্যাঁ। এইবার এই প্রবলেমটার জন্য, কাশ্মীর প্রবলেম নিয়ে একদিন অন্য ক্লাসে ডিসকাস করবো, এখন মানে অনেক ডিটেলসে মানে চলে যাব, দরকার নেই। এইটুকুই জেনে রাখুন যে হরি সিং, রাজা হরি সিং হিন্দু রাজা কাশ্মীরের, উনি সাইন করেন, করে ইন্ডিয়ান ইউনিয়নে জয়েন করেন, এবং সেটাই আর কি কাশ্মীর প্রবলেমটা সূত্রপাত ঘটে। তারপরে জুনাগড়, হায়দ্রাবাদ এগুলো সব 50 থেকে 53-র মধ্যে আসে। তারপরে কি হয় 53-তে অন্ধ্রপ্রদেশ এখানে চলে আসে, ভাষা আন্দোলন হয়, অন্ধ্রপ্রদেশ ঢুকে যায়। তারপরে 56 সালে 53-তে অন্ধ্রপ্রদেশ আসার পরে 56 সালে
সর্দার বল্লভভাই প্যাটেল ভাবেন এইভাবে চলবে না, রিঅর্গানাইজেশন করতে হবে। ঠিক আছে, ফার্স্টে কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে যেহেতু ভাঙন হতেই থাকছে, লাভ নেই, একটা পাকাপাকি ব্যবস্থা করতে হবে, রিঅর্গানাইজেশন অফ স্টেটস কন্ডাক্ট করতে হবে। রিঅর্গানাইজেশন মানে যেভাবে ব্রিটিশ আমলে ছিল সেটা এখন আর ভ্যালিড নয়, ওই জন্য ভারত সরকার নিজের উদ্যোগে নতুন করে সাজিয়ে নেবে, পুরো ভারতবর্ষটাকে নতুন করে, সেই ড্রয়িং রুম নতুন করে সাজিয়ে নেয়, হাঁটতে অসুবিধা হলে সেরকম দেশটাকে নতুন করে সাজিয়ে নেবে। কিভাবে সাজাবে? ফার্স্ট যেই ডিভিশনটা হলো, আগে তো অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু তো ডিভাইড হয়ে গেছিল, নেক্সট যে ডিভিশনটা হলো, আমি ভুল আঁকলাম, হ্যাঁ একবার আঁকি, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ডিভাইড হয়ে গেছে already। তারপরে নেক্সট 1956-এ হলো কেরালা এবং কর্ণাটক, কেরালা এবং কর্ণাটক ডিভাইড হলো 56। তাহলে কি 56-এর আগে অব্দি এই সবকিছু কিন্তু একটাই মাদ্রাস প্রেসিডেন্সি সেন্টারে জয়েন ছিল, তারপরে 53-তে এই দুটো ভাঙলো, 56-এ এই দুটো ভাঙলো, ঠিক আছে, ভাঙন হয়ে গেল। তারপর গুজরাট মহারাষ্ট্র ভাঙলো 1960 সালে, ঠিক আছে, এটা গুজরাট, এটা মহারাষ্ট্র, হাফ হয়ে গেল। আগে কি ছিল? বম্বে প্রেসিডেন্সি। একটা জিনিস লক্ষ্য করা যাবে, ব্রিটিশার্সরা কি করতো, বড় বড় টেরিটরি শাসন করতো, ঠিক আছে, বম্বে প্রেসিডেন্সি এত বড়, মাদ্রাস প্রেসিডেন্সি এত বড়, বেঙ্গল প্রেসিডেন্সি এত বড়, ওরা খালি কি বলেছিল, বাংলার পার্টিশন করেছিল 1907 সালে, মনে পড়ে স্বদেশী আন্দোলনের সময়, আবার হিস্ট্রিতে চলে যেতে হচ্ছে, বাংলা ভাগ করেছিল ওরা, তখন এক্সপ্লেনেশন কি দিয়েছিল, যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন করতে প্রবলেম হচ্ছে, সেই জন্য সেই আসাম থেকে, মানে আগে আর্টসওয়েল বেঙ্গল কতটা ছিল, উড়িষ্যা বিহার কভার করে আসাম অব্দি এতটা ছিল বেঙ্গল প্রেসিডেন্সি, ঠিক আছে, তারপর তো পার্টিশন করে এদিকে ইস্ট বেঙ্গল, এদিকে ওয়েস্ট বিহার উড়িষ্যা এরকম ভাগ করে দিল, ব্রিটিশাররাই করেছিল সেটা, সেই জন্য এটা অলরেডি ভাগাভাগি তো ছিল। ও সুতরাং 47 সালে এটা ইস্ট পাকিস্তানের ভাগ হয়ে গেল, তার মানে কি বাংলাটা অলরেডি একটা ভাগের মধ্যেই ছিল প্রথম থেকে। কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সি ছাড়া ব্রিটিশারদের আর দুটো যে কেন্দ্র ছিল, একটা মাদ্রাস প্রেসিডেন্সি, একটা বম্বে প্রেসিডেন্সি, সেখানে কিন্তু কোনো ভাগাভাগি ছিল না, ধর্মের ভিত্তিতে কোনো ভাগাভাগি ছিল না, কোনো ভাগ হয়নি ব্রিটিশ আমলে। সেই ভাগটা কখন হলো, মানে এই 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 যে না পাওয়া গুলো, মানুষের যে এই যে পুঞ্জীভূত রাগ ক্ষোভ না পাওয়া, এগুলো সব প্রকাশ গুলো স্বাধীনতার পরে দিয়ে, ফার্স্টে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ভাগ হলো, 56-এ কর্ণাটক কেরালা ভাগ হয়ে গেল, তারপরে 60 সালে গুজরাট মহারাষ্ট্র ভাগ হয়ে গেল, ঠিক আছে, পরপর এইখানকার ডিভিশন গুলো সব ভারত স্বাধীন হওয়ার পর দেখা গেছে, আর এইখানে অনেকদিন ধরেই ভাগাভাগি চলছে, ঠিক আছে। তারপর দাদরা এন্ড নাগার হাভেলি, এই ইউনিয়ন টেরিটরিটা করা হলো 1960, মানে দাদরা এন্ড নাগার হাভেলির পজিশনটা হচ্ছে এই জায়গায়, এই যে গুজরাট দ্বারা, এই যে এইটা যদি গুজরাট হয়, মোটামুটি গুজরাটের ম্যাপ, এই জায়গাটায় দাদরা এন্ড নাগার হাভেলি, এই পয়েন্টটা গালফ অফ খাম্বাতের সাইড, ঠিক আছে, এটা তৈরি হলো কবে? 1961। তারপরে পন্ডিচেরি তৈরি হলো 1963-তে। এই ক্রোনোলজিটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, অনেক সময় কিন্তু সাজাতে দেয় যে কোনটা আগে হয়েছে কোনটা পরে, সেজন্য ক্রোনোলজি ওয়াইজে কিন্তু চারটা করেছে, ঠিক আছে। 63-তে হলো পন্ডিচেরি। পন্ডিচেরির ব্যাপারটা একটু বলে দিই, পন্ডিচেরি নিয়ে কিন্তু ডিটেল কোয়েশ্চেন অনেক এসছে বিসিএস ফিজিক্স এবং মেন্সে, এটা একটু ডিটেলসে বলতেই হবে। পন্ডিচেরি মেনলি দাদরা নাগার হাভেলি কাদের ছিল, এই মেনশন গুলো করে দিই, দাদরা নাগার হাভেলি ছিল পর্তুগিজদের, হ্যাঁ, পর্তুগিজরা ছেড়ে চলে যায় ইন্ডিয়া কবে, আবার হিস্ট্রিতে ঢুকতে হলো, ফার্স্ট পাওয়ার হু কেম, ফার্স্ট ইউরোপিয়ান পাওয়ার হু কেম টু ইন্ডিয়া কারা, পর্তুগিজরা, কত সালে, 1498-এ ভাস্কো ডা গামা প্রথম আসে কালিকাটে, হ্যাঁ হিস্ট্রি ডিভিশন, 1498-এ ভাস্কো ডা গামা প্রথম আসে কালিকাটে, তারপরে ভাস্কো ডা গামা যায় কবে, 1961, মানে পর্তুগিজ সব থেকে বেশি সময় ইন্ডিয়াতে ছিল, ব্রিটিশারদের থেকেও বেশি সময়, 1498 থেকে 1498 থেকে 1961 অব্দি। 1961-এ যখন পর্তুগিজরা ইন্ডিয়া ছেড়ে চলে যায়, তখন দাদরা নাগার হাভেলিকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয় 1961। এটা কোনো ভাঙনের ফলে হয়নি, এটা পর্তুগিজ এম্পায়ার ছিল, পর্তুগিজরা ছেড়ে দেওয়ার পর ইন্ডিয়ান ইউনিয়নে যখন এন্ট্রি করে, তখন এটা 1961-এ এটাকে একটা ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়। ইউনিয়ন টেরিটরি আর স্টেটের মধ্যে পার্থক্য কি, ইউনিয়ন টেরিটরি ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট রুল করবে, সেখানে কোনো রাজ্য সরকার থাকবে না, কোনো রাজ্যের ব্যাপার থাকবে না, সিঙ্গেল টায়ার গভর্নমেন্ট হবে ইউনিয়ন টেরিটরি। তারপরে আসি পুডুচেরিতে, পুডুচেরি বা পন্ডিচেরি, এটা কাদের টেরিটরি ছিল, ফ্রেঞ্চ টেরিটরি, ফ্রেঞ্চদের, ঠিক আছে, ব্রিটিশাররা বাদেও তো অন্যান্য শক্তিরা ছিল, কারা কারা ছিল, তারপর আবার হিস্ট্রিতে যেতে হচ্ছে বারবার, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ডাচ,
আর ড্যানিশ, হ্যাঁ, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ডাচ, ড্যানিশ এবং ইংলিশরা, মানে ব্রিটিশরা। ঠিক আছে, ব্রিটিশদের নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। ব্রিটিশরা যখন আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তার শুরু করে দেয়, তখন ইন্ডিয়ার কিছু কিছু এরিয়া পর্তুগিজদের, ফ্রেঞ্চদেরকে আর কি এক ঘরে করে রেখে দেয়, মানে তাদেরকে তাড়িয়ে দেয় না। পর্তুগিজরা বলে তোমরা গোয়ার বাইরে, দামানান্দিউ, দাদরা নগর হাভেলির বাইরে বেরোবে না। পর্তুগিজদের ওখানে ঢুকিয়ে দিত। ফ্রেঞ্চদের কোথায় রাখে? চন্দননগর, সব থেকে বড় এক্সাম্পল। চন্দননগরে আহ পটিজারিতে ফ্রেঞ্চরা বসে থাকে, মানে ব্রিটিশরা শাসন করছে, ফ্রেঞ্চদের ওইটুকুটুকু জায়গা দিয়ে দিল, মানে কনসোলেশন প্রাইস। সমস্যা করছিল, জাস্ট এক ঘরে করে ওই সাইডে রেখে দিল। এবার সেইগুলো আমরা পেয়েছি কবে, ইন্ডিয়া কবে হাতে পেয়েছে? এই সালগুলোতে। দাদরা নাগার হাভেলি ফ্রি হয় 61-এ। পুডুচেরি মানে পুডুচেরি নতুন নাম, পন্ডিচেরি ফ্রি হয় 1963। ঠিক আছে, এই সালগুলো ইম্পর্টেন্ট। এবং পন্ডিচেরি ফ্রি হওয়ার পর তাকেও ইউনিয়ন টেরিটরি করে দেওয়া। পন্ডিচেরি কোন কোন জায়গায় রয়েছে এটা জিওগ্রাফি পার্সপেক্টিভ থেকে দিয়ে বলছি একবার। এটা হচ্ছে কেরালা, এটা হচ্ছে তামিলনাড়ু, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবার একটা কেরালার মাহেতে, মাহে, কেরালার মাহে, এখানে পন্ডিচেরি টেরিটরি রয়েছে। একটা হচ্ছে তামিলনাড়ুর করাইকল, করাইকল। আর একটা পন্ডিচেরি নিজে তো রয়েছে, পন্ডিচেরি বলে। আরেকটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা জায়গা, তার নাম কি ইয়ানাম, ইয়ানাম। এই চারটে জায়গায় পন্ডিচেরি অবস্থিত। পন্ডিচেরি কিন্তু যে কোনো একটা ছোট জায়গা নয়, চারটে জায়গায় পন্ডিচেরি অবস্থিত। এইটু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিসিএস, প্রিলিমস, মেন্স, এসএসসি, রেল, সব জায়গায় এখান থেকে কোশ্চেন। যে পন্ডিচেরি কোন কোন জায়গায় অবস্থিত? একটা হচ্ছে মাহে কেরালা, একটা হচ্ছে ইয়ানাম অন্ধ্রপ্রদেশ, আর তামিলনাড়ু দুটো জায়গায় পন্ডিচেরি বলে একটা জায়গা, এবং করাইকল বলে একটা জায়গা। চারটে জায়গায় পন্ডিচেরি অবস্থিত। এই চারটে জায়গা কোন 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 রাজ্যে? এবার এমসিকিউ কোশ্চেনটা কি করে, যে কোন রাজ্যে পন্ডিচেরি অবস্থিত নয়, কোন রাজ্যে পন্ডিচেরি অবস্থিত নয়, সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের কোনো এরিয়ায় পন্ডিচেরি নেই, পন্ডিচেরি আছে বাকি তিনটে রাজ্যে। সাউথ ইন্ডিয়ার তো চারটেই রাজ্য মোটামুটি, তেলেঙ্গানা বাদ দিচ্ছি, তেলেঙ্গানা কখনো এক্সিস্টেন্স হয়নি। তেলেঙ্গানা বাদ দিলে সাউথ ইন্ডিয়ার চারটেই তো জায়গা, কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। এবার তার মধ্যে কিন্তু কেরালায় আছে, তামিলনাড়ুতে দুটো আছে, অন্ধ্রপ্রদেশে একটা আছে। সুতরাং কোথায় নেই? কর্ণাটকে নেই। এই এমসিকিউ কোয়েশ্চেনটা জিওগ্রাফির অ্যাঙ্গেলে কিন্তু প্রিলিমসে বহুবার এসছে, মেন্সে বহুবার এসছে, ইভেন রেলসেও এসছে। রেলওয়ে পরীক্ষাতেও কিন্তু এই যে লাস্ট যে আরআরবি এনটিপিসিটা হলো সেখানে কিন্তু এসছে এই প্রশ্ন। তো পন্ডিচেরি বলতে কি এতগুলো কথা বললাম। পন্ডিচেরি আগে ছিল ফ্রেঞ্চ টেরিটরি। ফ্রেঞ্চরা কবে খালি করে? ফ্রেঞ্চরা খালি করে 63-তে। তারপরে সেটা সর্দার বল্লভভাই প্যাটেল রিঅর্গানাইজেশন অফ স্টেটের মাধ্যমে 1963-তে আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসে। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে? মালদা, কল্যাণী, আসানসোল, বাঁকুড়া, শিলিগুড়ি, কোনো ডাউট থাকলে বলুন। নেই? ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি।